হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অন্যরকম ধরনের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা ইতিহাসের উপর নির্মিত। আর এই সিনেমাটার নাম হচ্ছে দ্য লাস্ট অব দ্য মোহিকানস। আর এটার অর্থ হচ্ছে মোহিকানস নামে একটা জাতি ছিল আমেরিকাতে, বা একটা উপজাতি ছিল। সেই পুরো উপজাতি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। তো সেই লাস্ট যে মোহিকানসটা ছিল তার ইতিহাস নিয়ে মূলত এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এবং আমি যদি সংক্ষেপে সিনেমাটি শুরুর আগে একটু প্লটটা বলি তোমাকে, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে সিনেমাটি। মানে এই সিনেমার যে টাইমলাইন সেটা হচ্ছে 1757 সাল, মানে আজ থেকে প্রায় 200 বছর আগের কাহিনী। আর ওই সময় বর্তমানে যে আমেরিকা রয়েছে এই আমেরিকা কিন্তু ছিল না। আমেরিকা তখন স্বাধীন হয়নি। আমেরিকার অর্ধেক তখন আটকে রেখেছে হচ্ছে ব্রিটিশরা, আর অর্ধেক আটকে রেখেছে হচ্ছে ফ্রান্স। তো এই আমেরিকার মধ্যভাগ দখল নিয়ে ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে তুমুল যুদ্ধ হয়। আর তখন উভয় দেশই নিজেদের সৈন্য সংখ্যা বাড়ানোর জন্য স্থানীয় যত আদিবাসী ছিল তাদেরকে দলে ফেরাচ্ছিল। মানে ওই ব্রিটিশরা ফ্রান্সের লোকরা যাওয়ার আগে ওখানে অনেক আদিবাসী ছিল, তাদেরকে দলে ফেরাচ্ছিল। আর তখন হাডসন নদীর আশেপাশে বসবাস করতো একটা বিলুপ্ত প্রায় আদিবাসী, যার নাম হচ্ছে মোহিকানস। আর ওই আদিবাসী গোষ্ঠীর মাত্র দুজন ব্যক্তি জীবিত ছিল, একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে ছেলে। আর তাদের তো কোনো পক্ষে যোগ দেওয়া উচিত নয়, কারণ তারা তো তাহলে বিলুপ্ত হয়ে যাবে, এবং তারা চাচ্ছিল না। কিন্তু কোন একটা ঘটনায় এই দুইজনকে কোন একটা পক্ষ বেছে নিতে হয়। তো কি ছিল সেই ঘটনাটি, পরবর্তীতে কি ঘটেছিল ওই বিলুপ্ত প্রায় উপজাতির ভাগ্যে, সেটা নিয়েই এই সিনেমাটি। তো যাই হোক, সিনেমাটি রিলিজ পেয়েছিল 1992 সালে, এবং ওই সিনেমাটির IMDb রেট ছিল 10-এ 7.6। এবং এই সিনেমাতে আদিবাসী চরিত্রে যারা অভিনয় করেছে তারা কিন্তু আসলে আমেরিকান আদিবাসী, তাদেরকে বলা হয় নেটিভ আমেরিকান। তো চলো ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে আমরা এই হিস্টোরিক্যাল সিনেমাটা এনজয় করি। তবে এখানে আমি বলে নিচ্ছি এটা কিন্তু বড়দের সিনেমা, মানে অ্যাডাল্ট সিন যে আছে তা নয়, কিন্তু সিনেমা যেহেতু হিস্টোরিক্যাল তো এই জন্য বেশি বাচ্চা পোলা আমাদের ভালো লাগবে না আর কি। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো মুভির শুরুতে আমরা 3 জন আদিবাসীকে দেখতে পাই, এবং তারা একটা বনের মধ্যে শিকার করতে গিয়েছে। আর এরা হচ্ছে সেই উপজাতির 3 সদস্য যাদের কথা আমরা একটু আগে বলেছিলাম। তবে এখানে আমি একটু বিষয়টা বুঝিয়ে বলি, আমি কিন্তু বলেছিলাম 2 জন আদিবাসী রয়েছে, কিন্তু এখানে হচ্ছে কি, এখানে চিনগা চোখ নামের যে উপজাতি বাবা ছিল তার 2টা যে সন্তান রয়েছে, একটা হচ্ছে হাউকে আর একটা হচ্ছে আনকাস। তো হাউকে যেটা সেটা হচ্ছে ওর নিজের সন্তান, আর আনকাস হচ্ছে কোনোভাবে পালিত সন্তান আর কি, মানে সে ব্রিটিশ বংশোদ্ভূত। কিন্তু ওদের 3 জনই মনে করে এখন একটা পরিবার, এবং তাদের গোত্রের বেঁচে থাকার শেষ সদস্যরা। তো যাই হোক, শিকার শেষে তারা একটা বসতিতে পৌঁছায়। আর ওই সময় আমেরিকার উপনিবেশের পরে প্রচুর পরিমাণে ইউরোপিয়ান নাগরিক সেখানে থাকতে গিয়েছিল। মূলত হয়েছে কি, ব্রিটেনে বা ইংল্যান্ডে যারা গরিব ছিল তাদেরকে লোভ দিয়ে আনা হয়েছিল আমেরিকায় এসে বসতি করো, সেটেলার হও, তোমাদের অনেক জমি জমা দেওয়া হবে। তো এই আশায় অনেক ব্রিটেনের দরিদ্র পরিবার ব্রিটেন বা ইংল্যান্ড ছেড়ে আমেরিকায় মনে করো যে বসতি স্থাপনের জন্য জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস শুরু করেছিল। তো সেরকমই একটা ব্রিটিশ পরিবারকে আমরা এখানে দেখতে পাই। এবং আমাদের যে 3 মোহিকান লাস্ট উপজাতির সদস্য রয়েছে ওরা প্রায় এই পরিবারে বেড়াতে আসে। অ্যাকচুয়ালি ওদের পরিবারের সাথে ওদের অনেক ভালো সম্পর্ক। তো যাই হোক, ওই রাতে ওই পরিবারের যে প্রধান, যার নাম হচ্ছে জন, সে জানায় ফ্রান্স এবং তাদের যে মিত্র ইন্ডিয়ান জাতিগোষ্ঠী রয়েছে, মানে উপজাতি রয়েছে, তাদের সাথে লড়াই করার জন্য ব্রিটিশরা এই অঞ্চলের বেশ কিছু উপজাতিকে একত্রিত করার চেষ্টা করছে, এবং তারা খুব শীঘ্রই এদিকে এসে পড়বে। তো ওই রাতেই তাদের মধ্যে আরো বেশ কিছু কথা বলার পরে সকাল হয়ে যায়। আর এরপর আমাদের সকালে ব্রিটিশ ক্যাম্প দেখানো হয়, যেখানে একজন ব্রিটিশ ক্যাপ্টেনের নেতৃত্বে কিছু ব্রিটিশ সেনাদেরকে আমরা ওই গ্রামে আসতে দেখি। আর ওই সময় সেই ব্রিটিশ অফিসার অনেককেই ব্রিটিশদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কথা বলেন, মানে অনেক উপজাতিকে, গ্রামের মানুষদেরকে। তো ব্রিটিশদের ডাকে সাড়া দিয়ে অনেকেই ব্রিটিশদের দলে যোগ দিতে দেখা যায়। কিন্তু বেঁকে বসে তখন এই 3 মোহিকানস, তারা ব্রিটিশদের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে দেয় যে আমরা তোমাদের সাথে যোগ দেব না। মানে তারা এটাও বোঝায় যে আমরা নিউট্রাল থাকবো, আমরা কোনো পক্ষে যোগ দেব না, কোনো পক্ষের হয়ে যুদ্ধ করবো না। কারণ বুঝতে পারছো ওরা মারা গেলে
পুরো জাতিটাই শেষ। তো এই ঘটনার পরের দৃশ্যে আমরা আরেকটা ভিন্ন বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে ডানকেন হাওয়ার্ড নামে ব্রিটিশ সেনাবাহিনীর একজন মেজর, সে নিউ ইয়র্কের আলবানিতে এসেছে একটা বিশেষ কাজে সেখানকার জেনারেলের সাথে দেখা করতে। আর তিনি মূলত, আর এখানে আমি যে কথাগুলো বলবো এগুলো বোঝা একটু কষ্ট হবে তোমাদের, তো যাই হোক ওই ডানকেন হাওয়ার্ড নামে যে মেজর রয়েছে সে মূলত একটা পর্বতমালায় যে তোমার দুর্গ রয়েছে সেখানের কর্নেল এডমন্ড মুনরোর আন্ডারে চাকরি করে। তো যাই হোক এখানে এসে ওই ডানকেন করে কি জেনারেলের সঙ্গে দেখা করে এবং তাকে ওই পর্বতমালার যে কমান্ডার যার নাম হচ্ছে হেনরি তার ব্যাপারে এক্সপ্লেন করে এবং এখানে আসা মূল উদ্দেশ্য জানায় এবং তিনি বলেন তার কমান্ডার এবং কর্নেল এডমন্ড মুনরোর 2 মেয়ে কোরা এবং অ্যালিসকে সে এখানে নিতে এসেছে। তো মেজরের কথা শুনে জেনারেল অনুমতি দিয়ে দেয়। মানে বিষয়টা বুঝিয়ে বলি, এই মেজর যেখানে যার আন্ডারে জব করে, যে কর্নেলের আন্ডারে, তার 2 মেয়ে এখানে ছিল, সেই 2 মেয়েকে ওই কর্নেলের কাছে নিতে এসেছে। তো যাই হোক এরপর ডানকেন পৌঁছায় হচ্ছে প্লটরন্স হাউসে, আর সেখানে মুনরোর 2 মেয়ে রয়েছে। তো এখানে আমরা জানতে পারি কর্নেল মুনরোর বড় মেয়ে কোরাকে আবার মেজর আগে থেকে চিনতে এবং মনে মনে ভালোবাসতো, আর তাই কোরার সঙ্গে দেখা করে ওদেরকে নিয়ে পরের দিন সকালে রওনা হয় ফোর্ট উইলিয়াম হেনরির উদ্দেশ্যে, মানে যেখানে ওদের বাবা রয়েছে। আর তাদের সঙ্গে যাওয়ার জন্য জেনারেল 60 জন সৈন্যকে দিয়ে দেন এবং এরই সাথে একজন উপজাতি যার নাম হচ্ছে মাগুয়া তাকে পথ প্রদর্শক হিসেবে দিয়ে দেন। মানে বুঝতেই পারছো আগে তো আর গাড়ি ছিল না, রাস্তা ছিল না, জঙ্গলের মধ্যে দিয়ে ঘোড়া দিয়ে যেতে হতো। তো যাই হোক সবকিছু গুছিয়ে ওই দলটি রওনা হয়। আর তখন দেখা যায় কোরা, অ্যালিস আর হচ্ছে মেজর, কর্নেলের 2 মেয়ে আর হচ্ছে মেজর ঘোড়ায় চেপে যাচ্ছে এবং ওই পথ প্রদর্শক উপজাতি এবং বাকি যে 60 জন সৈন্য রয়েছে তারা হেঁটে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। তো এখানে আমি মনে হয় একটা জিনিস ভুল বলেছি, ওই পর্বতমালায় যে তোমার ফোর্ট রয়েছে, তোমার ওই কি বলে ব্রিটিশদের একটা আস্তানা রয়েছে, সেইটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম হেনরি। আর ওই আস্তানাটা আন্ডারে রয়েছে হচ্ছে কর্নেল মুনরোর। আর কর্নেল মুনরোর অনুরোধে এই মেজর তার 2 মেয়েকে তার কাছে নিয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো যাই হোক এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে, তবে এখানে একটা কথা বলি, প্রথমে তোমার অনেক বুঝতে কষ্ট হলেও পরে দেখবে এই সিনেমা অনেক মজা রয়েছে এবং সিনেমা পুরো দেখার পরে তুমি বলবে যে না সিনেমাটা দেখে মজা পাইছি। তো যাই হোক এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে তারা একটা জঙ্গলের মধ্যে এসে পড়ে। আর ওই সময় কর্নেল মুনরোর 2 মেয়ে একটু বিশ্রাম নিতে চায়। আর তখন ওই মেজর ওই উপজাতি যে পথ প্রদর্শক মাগুয়া তার কাছে জানতে চায় এখানে কোথায় থামলে সবচেয়ে বেটার হবে। তো উপজাতি মাগুয়া জানায় কিছুটা সামনে একটা জায়গা রয়েছে যেখানে খাবার পানি পাওয়া যাবে, বেশ খোলামেলা একটা জায়গা, ওখানে আমরা থাকতে পারি। তো এটা শুনে তারা আবারও জার্নি শুরু করে। তো এরপর ওই বনের মধ্যে দিয়ে তারা যখন ওই দিকে যাচ্ছিল আমরা তখন সেই 3 জন উপজাতি মহিকানকেও দেখতে পাই, মানে যাদেরকে নিয়ে সিনেমার কাহিনী। তারা বনের মধ্যে ঘুরতে ঘুরতে শিকার করছিল এবং একটা সময় দেখতে পায় কিছু পোড়া কাঠ পড়ে রয়েছে এবং আশেপাশে মানুষের পায়ের ছাপও রয়েছে। তো নিজেদের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারে যে কিছু মানুষ লুকিয়ে এখান দিয়ে রয়েছে আর কি। তো বিষয়টা কি এটা দেখার জন্য কৌতূহলবশত ওরা 3 জন সেই পথ অনুসরণ করতে থাকে। আর দেখতেই পাচ্ছ তখনকার আমেরিকা কিন্তু পুরো একটা জঙ্গলই ছিল, আর 200 বছর পরে সেই আমেরিকা পুরো দুনিয়াতে রাজ করছে, চিন্তা করো। তো যাই হোক এদিকে আরো কিছুটা পথ চলার পরে ডানকেনের দলটি থামার যখন প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ওদের সাথে আসা যে তোমার পথ প্রদর্শক ছিল উপজাতি মাগুয়া, ও করে কি উল্টা যেতে শুরু করে, পেছনে যেতে শুরু করে এবং তারপর ও করে কি একটা ছোট্ট কুঠার বের করে এবং হঠাৎ একটা ব্রিটিশ সৈন্যর উপর সেটা গেঁথে দেয়, মানে নিজেদের দলের উপরে গেঁথে দেয়। আর ঠিক ওই সময় জঙ্গলের ভেতর থেকে শুরু হয়ে যায় একদম গুলির বৃষ্টি। আর এটা মূলত ওই যে ইন্ডিয়ান উপজাতি যারা ফ্রান্সের দলের সাথে যোগ দিয়েছে তারা হামলা করেছে ব্রিটিশদের উপর। আর তারা সংখ্যা অনেক বেশি থাকে, এখানে যে 60 জন ব্রিটিশ সেনা ছিল তারা একেবারে কচু কাটা হতে থাকে। আর এইখানে ওই উপজাতি মাগুয়া যে আর কি পথ প্রদর্শক ছিল তার আচরণ দেখে মনে হচ্ছিল সে ব্রিটিশদের উপর প্রচুর ঘৃণা করে এবং তার প্ল্যান অনুযায়ী এই হামলাটি করা হয়েছে, মানে সে প্ল্যান করে ওদেরকে এখান দিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক ইন্ডিয়ান দলটি যখন সবাইকে শেষ করে দিয়ে ওই কর্নেল মুনরোর 2 মেয়ের দিকে এগিয়ে আসছিল তখন করে কি মেজর ওদেরকে বাঁচানোর জন্য সামনে আসে, কিন্তু সে তো আর একা পারবে না। বাট ওই মুহূর্তে ওদের উপর গুলি শুরু করে হচ্ছে সেই 3 জন মহিকান্স, মানে তারা আসলে ওই পায়ের ছাপ অনুসরণ করে এখানে চলে এসেছিল। আর ওদেরকে এই অবস্থায় দেখে ওরা বুঝে যায় যে এখানে কি ঘটেছে এবং তুমুল লড়াই হয় এবং শেষ পর্যন্ত ওই উপজাতি মাগুয়া এবং ওই ইন্ডিয়ানরা এই লড়াইতে টিকতে না পারে সেখান থেকে পালিয়ে যায় এবং লড়াই শেষে দেখা যায় যে শুধুমাত্র কর্নেল মুনরোর 2 মেয়ে এবং মেজর ডানকেন বেঁচে রয়েছে এবং তাদের সকল সেনা মারা গিয়েছে। তো এই অবস্থা দেখে মহিকানের বড় ছেলে হাউকে তাদের কাছে জানতে চায় তারা আসলে কোথায় যাচ্ছিল আর কেন তাদেরকে এই অ্যাম্বুশের মাঝে পড়তে হলো। তো মেজর ডানকেন তখন পুরো ঘটনা তাদেরকে খুলে বলে যে আমাদের সাথে তো নিয়ে এসেছিল, আমাদের উপর আক্রমণ করিয়েছে। তো তখন হাউকে জানায় যে এই সময়ে এখান দিয়ে একলা চলা অনেক রিস্কি, আর এজন্য সে ওদেরকে অফার দেয় যে আমাদের 3 জনের সাথে আসতে পারো, আমরা তোমাদের ওই দুর্গ পর্যন্ত পৌঁছে দেবো। তো এই কথাটা শুনে মেজর একটু কনফিউশনে পড়ে যায় যে এদের কি বিশ্বাস করা যায়, কিন্তু তারপরেও ওদের বিশ্বাস করা ছাড়া কোনো উপায়ও নেই, কারণ এই ঘন জঙ্গল ওরা 3 জন এমনিতে এখানে মরবে। তো এর জন্য বাধ্য হয়ে ওরা করে কি ওই 3 জন মহিকানদের পেছনে যাওয়া শুরু করে। কিন্তু এখানে ওই মহিকানরা কি করেছে, ওই 2 জন মেয়েকে বাঁচাতে গিয়ে ওরা কিন্তু অলরেডি ইন্ডিয়ানদের সাথে শত্রুতা করে ফেললো। তো যাই হোক এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে 6 জনের এই দলটি এসে পৌঁছায় ঝর্ণার কাছে। আর সেখানে কিছুটা থেমে হাউকে মানে ওই মহিকানের বড় ছেলে হাউকে ডানকেনের কাছে জানতে চায় যে ওই উপজাতি মাগুয়া কর্নেল মুনরোর মেয়েদের কেন মারতে চাইছে, এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে। আসলে হাউকে একটু আগে দেখতে পেয়েছে, একটু আগে যে লড়াই হয়েছিল সেই লড়াই কিন্তু শেষের দিকে ওই
উপজাতি মাগুয়া নিজেই বারবার মুন্ডোর বড় মেয়ে কোরার উপর গুলি করার চেষ্টা করেছিল, আর এর জন্যই সে জানতে চাচ্ছে ডানকানের কাছ থেকে। তবে ডানকান নিজেও এটার উত্তর যায় না। তো এর জন্য হাউকে এর কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া শুরু করে। তো কিছুক্ষণ পরে তারা সেই বাড়িটার কাছে এসে পৌঁছায়, যে বাড়িটা হচ্ছে ওই যে ব্রিটিশ পরিবার, দৈত্য পরিবার, এখানে সোরা আড্ডা দিত। তবে এই বাড়িতে সোরা দেখতে পায় চারিদিকে শুনশান নীরবতা। তো এটা দেখে হাউকের মনে একটু টেনশন তৈরি হয়, আর তাই সে বেশ সতর্কতার সাথে জনের বাড়ির দিকে যায়। আর এখানে আমি একটা কথা বলি, তো যাই হোক আমি এখানে নামে হয়তো ভুল বলতে পারি, তো কিন্তু তোমরা একটু চেহারা দেখে বুঝে নিও। এই ফর্সা করে যেটা রয়েছে বড় চুলালা, এটা হচ্ছে তোমার মনে করো ব্রিটিশ, কিন্তু থাকে হচ্ছে উপজাতির সন্তান হিসেবে। আর আরেকটা যেটা ইন্ডিয়ান মালয়েশিয়ান টাইপের, সেটা হচ্ছে অ্যাকচুয়াল উপজাতি আর কি। মানে ওরা তো দুই ভাই, এটা হচ্ছে বোঝার জন্য বললাম আর কি। তো যাই হোক ওরা তো ভয় পেয়ে যায় যে এখানে কি হয়েছে, এবং দেখতে পায় পুরো বাড়িটাকে একদম পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ধোয়া বের হচ্ছে, এবং ওরা ভালোভাবেই বুঝতে পারে খুব বেশিক্ষণ হয়নি এই বাড়িতে আক্রমণ হয়েছিল। তো কিছুক্ষণ এগিয়ে গিয়ে ওরা দেখতে পায় যে জনের স্ত্রী, মানে ওই ইংল্যান্ডের যে নাগরিক, তার স্ত্রী মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে, এবং বেশ কিছুক্ষণ আগে মহিলাটিকে মারা হয়েছে, এবং পুড়ে যাওয়া ঘরের মধ্যে জঙ্গলের নিচে সে পুরা জনকে মরে পড়ে থাকতে দেখে। আর তখন হাউকে আর তার ভাই এবং বাবা বুঝতে পারে এটা অন্য কোনো রেড ইন্ডিয়ান গোত্রের কাজ, যারা ফরাসিদের সাথে যোগ দিয়েছে। এ কারণে ব্রিটিশদের উপর ঘৃণার কারণে ব্রিটিশ ফ্যামিলি মেরে ফেলেছে। তো ওই সময় হাউকে এরা ওদেরকে সমাহিত না করে বা শেষকৃত্য অনুষ্ঠান না করে এখান থেকে চলে যেতে চাইলে জেনারেলের যে মেয়ে কোরা, সে আপত্তি জানায়, আর সে বলে ওদেরকে তো দাফন করা উচিত। কিন্তু ওর কথায় হাউকে বাধা দিয়ে বলে ওকে যদি আমরা এখন দাফন করি তাহলে ইন্ডিয়ান গোত্ররা বুঝে যাবে এখানে কেউ এসেছিল, আর এতে আমাদের বিপদ বাড়বে, কমবে না। তো হাউকের কথা শুনে ওরা বুঝতে পারে এবং মনে এক প্রকার হতাশা নিয়ে মুন্ডোর দুই মেয়ে সহ ডানকেন আবার চলতে শুরু করে ওই মহিকানদের পিছু পিছু। আর এক সময় ওরা আবারও প্রবেশ করে একটা জঙ্গলের মধ্যে। আর কিছুক্ষণ চলার পরে সেখানে রাত নেমে আসে, আর তখন হাউকে তার বাবা এবং ভাইয়ের সাথে পাহারায় রয়েছে, ভীষণ সতর্ক আছে ওরা। আর ওই সময় দেখা যায় কোরা করে কি, হাউকের কাছে এসে বসে। মানে এই কোরা মেয়েটাকে তো পছন্দ করে হচ্ছে আমাদের মেজর, কিন্তু কোরা আবার হাউকে পছন্দ করে ফেলেছে এবং বলে আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি, আমাদের এত হেল্প করছেন। তো কোরা যখন কথা বলছিল হঠাৎ করে হাউকে একটু বেশি সতর্ক হয়ে যায়, আর সবাইকে চুপ করতে বলে, চারিদিক চুপচাপ হয়ে যায়। আর তখনই দেখা যায় একটা রেড ইন্ডিয়ান উপজাতি গ্রুপ ওদের দিকে এগিয়ে আসছে, আর এরা মূলত ফরাসিদের সাথে যোগ দিয়েছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে। তো কিছুক্ষণ পরে দেখা যায় সেই লোকগুলো হঠাৎ করে ভয় পেয়ে পেছন দিকে পেছাতে শুরু করে। আর এর কারণটা হলো হাউকে এরা যেখানে রয়েছে এটা হচ্ছে একটা কবরস্থান, যেটা হচ্ছে আরেক উপজাতির কবরস্থান। আর এই জায়গাটিকে ইন্ডিয়ানরা অনেক ভয় পেত, মানে ভূত প্রেতের ভয় পেত, কারণ বুঝতেই পারছো ওদের মধ্যে কুসংস্কারের অনেক বেশি বিশ্বাস ছিল। তো এই কারণে ওরা পিছিয়ে যেতে শুরু করে। তো যাই হোক এরপরে জায়গাটা নিরাপদ হলে কোরা আবার হাউকে আবার গল্প করা শুরু করে। আর ওই সময় হাউকে জানায় তার বাবা মা ছোট থাকতেই মারা গিয়েছে, আর তখন ওদের এই বর্তমান বাবা চিন গাচক ওকে খুঁজে পায় এবং তার ছেলে উনকাসের সঙ্গে তাকে বড় করে তুলেছে। আর কথায় কথায় হাউকে তার শৈশবের কথা, কিভাবে বড় হয়েছে, কিভাবে ওদের ভাষা শিখেছে, কিভাবে ওর গোত্রের মানুষদেরকে একে একে হারিয়েছে, সবকিছু বলতে থাকে কোরাকে। তো তখন কোরা মুন্ড্রো মানে ওর বাপের নামের টাইটেল, এবং হাউকের মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা বেড়ে ওঠে। আর কোরাও তাকে তার ব্যক্তিগত ইউরোপিয়ান জীবনের কথা জানায়। তো এভাবে কিছুক্ষণ কাটানোর পরে আবার শুরু হয় তাদের পথ চলা। আর পরের দিন শেষ রাত পর্যন্ত ওরা এসে পৌঁছায় হচ্ছে ফোর্ট উইলিয়াম হেনরির কাছে, মানে যেখানে ওদের আসার কথা, আসতে চেয়েছিল। বাট দূর থেকে দেখতে পাই সেখানে ভীষণ যুদ্ধ চলছে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে, এবং ফরাসিরা ওই উইলিয়াম হেনরি দুর্গটিকে দখল করার জন্য একবারে পাগল হয়ে রয়েছে, এবং ওই দুর্গ লক্ষ্য করে চলছে ভীষণ গোলাবর্ষণ। মানে যেখানে এসে ওরা নিরাপদ বোধ করবে সেখানেই মনে করে যুদ্ধ লেগে রয়েছে। আর ওই সময় ওরা দেখতে পায় ফোর্ট উইলিয়াম হেনরির মাঝখানে একটা ছোট্ট লেকের মধ্যে রয়েছে। তো এই জন্য ওরা দেরি না করে পাশে যে নৌকা বাঁধা ছিল সেই নৌকায় চেপে ওরা দুর্গের গেটে পৌঁছায়, এবং কিছু ইংরেজ সৈন্য তো মেজরকে চিনতে পারে এবং ওই সৈন্যরা ওদেরকে এসকর্ট করে দুর্গের ভেতরে নিয়ে যায়। আর ওইদিকে মেয়ে আসার খবর শুনে এই দুর্গের যে হেড ছিল কর্নেল এডমন্ড মুনরো, সে করে কি দৌড়ে আসে এবং মেয়েদের দেখে জড়িয়ে ধরে। আর তখন সে একটা কথা বলে, আমি তো মেজর ডানকানকে পাঠিয়েছিলাম তোমাদেরকে আনার জন্য, কিন্তু এরপর তো আমি আরেকজনকে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম যাতে তোমরা এখানে না আসো, কারণ এই জায়গাটা নিরাপদ নয়। আর তখন মেজর ডানকান কর্নেলকে জানায় আমরা 60 জন সৈন্যের পাহারায় নিউ ইয়র্কের প্লটরন্স হাউস থেকে রওনা হয়েছিলাম এখানে আসার উদ্দেশ্যে। আর তখন একজন উপজাতি মাগুরা যে আমাদের পথ প্রদর্শক হিসেবে এসেছিল, সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তার রেড ইন্ডিয়ান দল নিয়ে আমাদের উপর হামলা করে। সে সময় সবাই মারা যায় এবং ওই সময় আমাদেরকে মানে হাউকে এবং তার বাপ ভাইকে দেখায় যে এরা বাঁচিয়ে নিয়ে এসেছে। আর যেহেতু আমাদের ওই উপজাতিটা ভুল রাস্তাতে নিয়ে এসেছিল সেজন্য হয়তো আমরা চিঠিটা পাইনি। তো ডানকানের মুখে সকল কথা শুনে কর্নেল মুনরো হাউকে এদেরকে ধন্যবাদ জানায় তার মেয়েদেরকে বাঁচিয়েছে এর জন্য। আর তারপর মেয়েদেরকে ভেতরে যেতে বলে এবং মেজর ডানকানের সাথে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে। তো তখন কর্নেল মুনরো জানায় ফরাসিরা দুর্গের একেবারে কাছে চলে এসেছে, খুব দ্রুত যদি আমাদের কোনো ব্যাকআপ না আসে, আরো সৈন্য না আসে, তারা 2-1 দিনের মধ্যেই দুর্গটি দখল করে নেবে। আর তখন কর্নেল বলে আমি বুঝলাম না চিঠিগুলো কেন পৌঁছালো না। আর হাউকে এটার উত্তরে বলে আমি এর আগে জঙ্গলে 2 জন ব্রিটিশ সেনাকে মৃত অবস্থায় দেখেছিলাম, হতে পারে ওদের কাছে আপনি চিঠি দিয়েছিলেন। আর ওদেরকে আরেক উপজাতি অটোয়ারা হয়তো হত্যা করেছে। আর অটোয়ারাও অনেক শক্তিশালী এবং বড় একটা উপজাতি, তাদের একটা বিশাল বাহিনী রয়েছে। আর তারাও মনে হয় বর্তমানে ফরাসিদের সাথে যোগ দিয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করছে। মানে হাউকে এটাই বোঝাতে চায়
যায় যে আরেকটা যে গোত্র রয়েছে অটোয়া, তাদের হামলাতেই মারা গিয়েছিল হচ্ছে কর্নেল মুন্ড্রোর সেই পত্রবাহক, আর এই কারণে ওই পত্রটা জায়গা মতো পৌঁছায়নি। আর এই দিকে এই আলোচনা যখন চলছিল তখন ফরাসি তাঁবুতে আমরা মাগুয়াকে দেখতে পাই, মানে যে আর কি ওদেরকে বিশ্বাসঘাতকতা করেছিল। তো এখানে আমরা জানতে পারি এই মাগুয়া কিন্তু অটোয়া নয়, কিন্তু সে অটোয়ার মতোই আরেকটা আদিবাসী গ্রুপ নিউরনের সদস্য। মানে চিন্তা করো কত আদিবাসী গ্রুপ, এবং অটোয়ারা ওদের মতোই উপজাতি ছিল এবং তারা তাদের দলবল নিয়ে সেনা দল গঠন করে ফরাসিদের সাথে যোগ দিয়েছে। মানে ফরাসিরা জিতলে ওরা বিভিন্ন একটা এলাকা পাবে নিজেদের মতো, আর সেই হিসেবে মাগুয়া আর কি যোগ দিয়েছে। তবে মাগুয়ার যোগ দেওয়ার আরো কারণ রয়েছে, সেটা হচ্ছে এর আগে ব্রিটিশ কর্নেল মুন্ড্রো মানে ওই দুই মেয়ের বাবা একটা অভিযানের সময় এই নিউরন উপজাতির অনেকেই মেরে ফেলেছিল, আর ওই সময় মাগুয়ার সন্তান ভাই আর বাবাও ছিল। আর ওই ঘটনার পরে সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল কর্নেল মুন্ড্রোর বংশকে নির্বংশ করবে, আর এই কারণে সে ফরাসিদের সাথে যোগ দিয়ে ব্রিটিশদের সাথে আবার মেলামেশা করে ওদেরকে বিশ্বাসঘাতকতা করেছিল। যেখানে ব্রিটিশদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিশ্বাসঘাতক, এখনো পুরো দুনিয়াতে কেউ যদি বিশ্বাসঘাতকতা বলা হয় বেশি চালাক হয় তাকে বলা হয় ব্রিটিশ। তো ও আবার ব্রিটিশদেরও ধোকা দিয়েছিল এবং ওই কর্নেল মুন্ডোর দুই মেয়েকে মেরে ওই কর্নেলকে নির্বংশ করার চেষ্টা করেছিল। তো এখানে আমাদের মনে প্রশ্ন আসে এই মাগুয়া কিভাবে ব্রিটিশদের কাছে পক্ষে গেল? ওই কর্নেল মুন্ডো যে চিঠি পাঠিয়েছিল ওই চিঠিবাহককে মেরে নিজে গিয়েছে এবং ওই চিঠির সিল দেখিয়ে কিন্তু পত্র না দেখিয়ে ও মিত্র হিসেবে গিয়েছে যে আমাকে পাঠিয়েছে আপনাদের পথ প্রদর্শনের জন্য, এবং তারপর ওই মুন্ডোর দুই মেয়েকে নিয়ে এসে মেরে ফেলবে এটাই প্ল্যান ছিল। কিন্তু সেটা করতেও সক্ষম হয়নি শুধুমাত্র হাউকে এদের জন্য। আর মাগুয়ার এই সকল উদ্দেশ্যের কথা ফরাসি কমান্ডারও জানতো। আর ওইদিকে আরেকটা ঘটনা ঘটে, ওই রাতে হাউকে এবং কোরাকে এক অপরের কাছে আসতে দেখা যায়, মানে একটু রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলা হয় মূলত ওই যে ওই রাতে যে কথা বলেছে তারপরে আর কি যুদ্ধ করে ওঠে, এবং পুরো সিনেমাতে এদের চালান বলতে একবারই রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলাটাই চালান, আর কোনো চালান নাই। তো যাই হোক, ওরই মধ্যে ওই ফোর্ট উইলিয়াম দুর্গে আরো একটা ঘটনা ঘটে। দেখা যায় সেখানে মহিকানদের সমকক্ষ বেশ কিছু গোত্রের লোকজন তাদের পরিবারদের বাড়িতে রেখে ব্রিটিশদের পক্ষে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এই অবস্থায় তাদের পরিবারের নিরাপত্তার জন্য তো যেহেতু ওইসব গোত্রের মানুষেরা তাদের পরিবার রেখে এদের সাথে যোগ দিয়েছে ব্রিটিশদের সাথে, তাহলে এখানে হাউকে ওই কর্নেল মুন্ড্রোকে বলে আপনি তাহলে ওদের পরিবারের নিরাপত্তার জন্য কয়েকটা সৈন্য পাঠিয়ে দেন, কিন্তু কর্নেল মুন্ড্রো সেটা অস্বীকার করে, কারণ বর্তমানে তাদের জানি বাঁচছে না, তাদের দুর্গই মনে করে যুদ্ধরত অবস্থায় রয়েছে। তো এইটা শুনে হাউকের খারাপ লাগে, এবং হাউকে যেহেতু মনের দিক দিয়ে ভালো ছিল সে ওই উপজাতিদের বলে ইংরেজদের পক্ষে যুদ্ধ করার চেয়ে তোমরা তোমাদের পরিবারের কাছে থাকো, নিজেদের পরিবারকে রক্ষা করো, সেটা আরো ভালো হবে। তো এই কথা সকল উপজাতি বুঝতে পারে, আর এর ফলে যেটা হয় ওইখানে যত উপজাতি ছিল সবাই পালিয়ে যায়। আর এতে যেটা হয় ব্রিটিশ কর্নেল তো খেপে যায় এবং হাউকে এর উপরে অলিগেশন দেওয়া হয় যে সে উপজাতি সেনাদেরকে খেপিয়ে ওদেরকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে, এবং ওকে বন্দী করা হয়। এবং কর্নেল মুন্ড্রো সিদ্ধান্ত নেয় পরের দিন হাউকেকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু মুন্ড্রোর সকল প্ল্যান ভেস্তে যায় ভোর রাতের দিকে, কারণ ফরাসিদের প্রচন্ড গোলাবর্ষণে শেষ পর্যন্ত পতন ঘটে ফোর্ট উইলিয়াম হেনরির, আর সেই সাথে ব্রিটিশদেরও আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। তো পরদিন সকালে কর্নেল মুন্ড্রো তার সকল লোকজন নিয়ে আত্মসমর্পণ করে ফরাসিদের কাছে, আর এই সময় ফরাসি কমান্ডার কর্নেল মুন্ড্রোকে তার লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ দিয়ে দেয়। তো ফরাসি কমান্ডারের কথা শুনে কর্নেল মুন্ড্রো ফরাসিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তারপর সকলকে নিয়ে বেরিয়ে পড়ে আলবেনি, মানে ব্রিটিশদের তখন যে মেন দুর্গ সেখানকার উদ্দেশ্যে। এবং তার যাত্রাকালে সকল ব্রিটিশ সহ তাদের সঙ্গী হয়েছিল হচ্ছে বন্দী হাউকে এবং তার দুই পরিবারের সদস্য। মানে চিন্তা করে এই হাউকের জন্য মেয়ে বাঁচলো, এখন ওদেরকেও মারতে চাইও। তো এই দলটি একসময় চলতে চলতে একটা বড় জঙ্গলের মধ্যে এসে পড়ে, দুই পাশে ঘন জঙ্গল, মাঝখানে একটা খালি জায়গার মতো জায়গা। যখন দলটি এসে পৌঁছায় তখন একটা বিষয় লক্ষ্য করা যায়, পাশের জঙ্গলের মধ্যে ওই উপজাতি পথপ্রদর্শক মাগুয়া সহ বিশাল একটা রেড ইন্ডিয়ানের উপজাতির বাহিনী ওত পেতে রয়েছে, এবং হঠাৎ করে তারা আক্রমণ করে ব্রিটিশদের উপর। আর এই আক্রমণটা মূলত প্ল্যান করেই করা হয়েছে, এবং এটার প্ল্যান হয়েছিল গত রাতেই ফরাসি কমান্ডারের সামনে, মানে ফরাসি কমান্ডার ছেড়ে দেবে তারপর ওরা আক্রমণ করবে, তাতে আর কি ফরাসিদের নাম হবে না। আসলেও গত রাতে উপজাতি মাগুয়া বলেছিল যে কর্নেল মুন্ড্রো তার উপজাতির সঙ্গে কি ধরনের নৃশংসতা চালিয়েছিল, আর মূলত ফরাসি কমান্ডারের মদত পেয়েই উপজাতি মাগুয়া তখন ঝাঁপিয়ে পড়ে ব্রিটিশদের উপর। আর ওই সময় উপজাতি মাগুয়ার বাহিনী ব্রিটিশদেরকে একবারে কচু কাটা করতে শুরু করে, মানে নারী পুরুষ সকলকেই। কিন্তু এই অবস্থার মধ্যেও হাউকে এবং তার বাপ ভাই নিজেদের মুক্ত করতে সফল হয় এবং তারাও লড়াই শুরু করে ওই মাগুয়াদের বিরুদ্ধে। কিন্তু এই হামলা আমরা দেখতে পাই কর্নেল এডমন্ড মুন্ড্রো মারা গিয়েছে, কিন্তু আবারও হাউকের দক্ষতায় বেঁচে গিয়েছে কোলা এবং অ্যালিস মুন্ড্রো। দুই মেয়ে মানুষ তো সবাই বাঁচাতে চায়, এছাড়াও মেজর ডানকেনকেও বাঁচিয়েছে। তো যাই হোক, এরপর ওই বিভৎসতার মধ্যে ওরা পালিয়ে যেতে সক্ষম হয়, আর কিছুক্ষণ পরে একটু দূরে দুটো নৌকা দেখে ওরা উঠে পড়ে। আবার ওদের পেছনে পেছনে মাগুয়া আসছে, কারণ ওর মেন লক্ষ্য তো ওই দুই মেয়েকে মারা। তো ওই সময় বড় দুটো জলপ্রপাত পেরিয়ে ওরা বড় একটা গুহা দেখে তার মধ্যে ঢুকে পড়ে, আর ওই সময় ভীষণ ক্লান্ত ছিল সবাই। তো একটু বিশ্রাম নেয়ার পরে হাউকে সবার উদ্দেশ্যে বলে মাগুয়া খুব শীঘ্রই এখানে চলে আসবে, তো আমাদের এত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, আমাদের এখান থেকে এখনই পালাতে হবে। তো ওর কথায় ব্রিটিশ ওই তিনজন খুব চিন্তিত হয়ে পড়ে, ওই কর্নেলের দুই মেয়ে আর মেজর। তো এখানে হাউকে একটা কথা বলে, সেটা হচ্ছে আমাদের পিস্তলের বারুদ ভিজে গিয়েছে, এই মুহূর্তে আমরা মাগুয়ার সাথে লড়াই করতে পারবো না, আর ওদের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নেই। তো এখানে আমি একটা টেকনিক খাটাই, তোমাদের তিনজনকে এখানে রেখে আমরা চলে যাব, আর তোমরা যদি
মাগুয়ার হাতে ধরা পড়েও মাগুয়া প্রথমেই তোমাদেরকে মারবে না, বড়জোর প্রথমে তোমাদেরকে মাগুয়া তাদের গ্রামে নিয়ে যাবে এবং ওইখানে ওদের একটা লিডার রয়েছে, তার সামনে তোমাকে ওরা হত্যা করতে পারবে। আর এর মধ্যে আমি একটা সুযোগ পেয়ে যাব ভালো অস্ত্র ম্যানেজ করে তোমাদেরকে সেখান থেকে আমি উদ্ধার করবো। তো এরকম একটা প্ল্যান করে হাউকে। তবে এই প্ল্যানটাকে ডানকেন আত্মহত্যা বলে মনে করে, তবে তারপরও আর কোনো উপায়ও নেই। আর এর জন্য ওই দুই মেয়ে করে কি হাসি মুখে হাউকে এবং তার ভাইকে বিদায় জানায়। মানে দুই মেয়ে এই উপজাতি দুই ভাইকে পছন্দ করেছে, মাঝখান থেকে মেজর ডানকেন ফাউ। তো যাই হোক, এরপরে তিন মহিকান চলে যাওয়ার পরই কিছুক্ষণ পরেই মাগুয়া সেখানে এসে পৌঁছায় এবং ওদেরকে খুঁজে পেয়ে ওদেরকে আটক করে নিয়ে যায় হচ্ছে ওদের গ্রামে। আর ওইদিকে মাগুয়াকে অনুসরণ করে ওই তিন মহিকান আমাদের নায়করাও পৌঁছে গিয়েছে গ্রামের একেবারে কাছে এবং দূর থেকে তারা দেখতে শুরু করে যে এই তিন ব্রিটিশকে নিয়ে নিউরন জাতির আসলে কি করতে যাচ্ছে মাগুয়ার জাতিরা। তো এই সময় আমরা নিউরন জাতির যে প্রধান তাকে দেখতে পাই। আর এখানে লক্ষ্য এইসব উপজাতিরা তাদের প্রধানদের ভীষণ মেনে চলতো, বয়স্ক মানুষকে খুব মেনে চলতো এবং তার মতামত আর অনুমতি ছাড়া কোনো কিছুই করতো না। আর এই প্রধানকে দেখে মেয়ে মনে হলো সে কিন্তু ছেলে। তো যাই হোক, এখানে গোত্র প্রধানের সামনে ওই উপজাতি মাগুয়া করিকে এই তিনজনকে পরিচয় করিয়ে দেয় এবং এর সাথে এটাও বলে যে এই দুই মেয়ের বাবা ওর জাতির সাথে কি কি করেছিল বর্ণনা শোনায়। আর এইটার শাস্তি হিসেবে সে এখন ওই কর্নেল মুন্ডোর দুই মেয়েকে পুড়িয়ে মারতে চায় সবার সামনে। আর সে আরো জানায় আমরা সব উপজাতিরা যদি একসাথে হই তাহলে আমরা ফরাসিদেরও টক্কর দেওয়ার সক্ষম রাখি, কারণ মাত্র আমরা পুরো একটা ব্রিটিশ দুর্গই ধ্বংস করে দিয়েছি। কিন্তু আপনি যদি চান তবে ফরাসিদের সাথে আমরা টক্কর নয়, ওদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করবো। তো এইসব কথা যখন চলছিল তখনই সেখানে হাউকেয়ারকে আসতে দেখা যায়। সে আসলে বুঝতে পেরেছে নিজেকে ধরনা দিয়ে কোরাকে মুক্ত করা সম্ভব নয়, মানে যাকেও ভালোবাসে। তো যাই হোক, হাউকে ও মাগুয়ারের কথা শুনতে পেয়েছিল আর এই জন্য সে গোত্র প্রধানকে বলে আপনার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি এই মাগুয়া যা বলেছে এগুলো সব ভুয়া। আসলে ওই ফরাসিরা ইউরোপিয়ানরা কোনোদিন আমাদের সম্মানের সাথে নেবে না, ওরা আমাদের গোলাম হিসেবেই রাখবে। এর জন্য আমাদেরকে আমাদের পরিবারের রক্ষার চিন্তা আগে করতে হবে। আর তাছাড়া এখানে হাউকে আরো বলে যে ওই বাবার জন্য এই নিরপরাধ মেয়েদেরকে যে ও পুড়িয়ে হত্যা করতে চাচ্ছে এটা ঠিক হবে না, তবে আপনি চাইলে এই মেয়েদের পরিবর্তে আমাকে পুড়িয়ে মেরে ফেলতে পারেন। তো যাই হোক, এতক্ষণ কিন্তু মনোযোগ দিয়ে সব কথা শুনছিল ওই নিউরন গোত্র প্রধান, কিন্তু কোনো কথা বলেনি। বাট সব কথা শুনে সে জানায় হ্যাঁ এখানে মহিকান গোত্র আমাদের নায়ক যেটা বলেছে সে কথার যুক্তি রয়েছে। যেহেতু কর্নেল মুন্ড্রো, তবে তারপরেও আবার মাগুয়াও ঠিক রয়েছে, যেহেতু মাগুয়ার স্ত্রী সন্তানদের হত্যা করেছে সেই কর্নেল, তো ওর একজন সন্তানকে তো পোড়াতে হবে। তো এই কথা শুনে তখন আবার মেজর ডানকেন সে বলে ওঠে আচ্ছা ওর বদলে আমাকে আপনি পুড়িয়ে দিন। তো ডানকেনের কথা সবাই রাজি হয়ে যায় আর নিউরনদের একটা গ্রুপ তখন ডানকেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো নিউরনের একটা গ্রুপ যখন তো ডানকেনকে নিয়ে ব্যস্ত, তখন আবার অ্যালিসকে নিয়ে কৌশলে সরে পড়ে হচ্ছে ওই মাগুয়া, মানে ওই যে ডানকেনকেও মারবে আবার নিজের হাতে একটা মেয়েকেও মারবে। মানে এটাও মেনে নিতে পারছে না যে মানে বিষয়টা বুঝো, একটা মেয়েকে মারার পারমিশন পেয়েছে কিন্তু তার বদলে তো মরছে কি মেজর ডানকেন, কিন্তু ওর জেদও একটা মেয়েকেও মারবে, তো এই জন্য একটা মেয়েকে নিয়ে চলে যায়, মানে এক সাইডে চলে যায়। আবার এইদিকে পুরা ছুড়ে যায় হাউকে এর কাছে, মানে ও তো মুক্ত পেয়েছে কিন্তু ও বুঝতে পারে ওর বোন অ্যালিসকেও হারিয়ে ফেলেছে আর তখনই ওরা ওকে খুঁজতে শুরু করে। আর ওইদিকে দেখা যায় অ্যালিসকে নিয়ে যাওয়ার বিষয়টা খেয়াল করেছে হাউকের ছোট ভাই আনকাসো, যে ওকে ভালোবাসে, কিন্তু ও কিন্তু ভালোবাসলেও ডানকানের মতো রিস্ক নিতে পারে নাই। তবে তারপরেও সে করে কি মাগুয়ার পিছু নেয়। আর এখানে একটা ব্যাপার ওই যে আমরা হয়তো বলেছি এর আগেও, ছোট ছেলের সাথেও কিন্তু ছোট মেয়ের একটু প্রণয় ছিল আর কি, তো এই জন্য উদ্ধার করতে যাচ্ছে। আর মাগুয়া তো ছোট্ট একটা দল নিয়ে অনেক দূরে চলে গিয়েছে, তো এই সুযোগে সে করে কি মাগুয়ার উপর ফাইট করে, কিন্তু শেষ পর্যন্ত মাগুয়ার দক্ষতার সামনে সে পড়ে ওঠে না এবং একটা সময় মাগুয়া আনকাসকে হত্যা করে, মানে ওই মহিয়ান গোষ্ঠীর সর্বকনিষ্ঠ সন্তানকে। আর আনকাসের মৃত্যুতে অ্যালিসও ঝাঁপ দিয়ে পাহাড়ের উপর থেকে আত্মহত্যা করে আর তাদের অসম্পূর্ণ প্রেমের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আর ওইদিকে চীন গাছক এবং হাউকেও আনকাস এবং অ্যালিসের মৃত্যুর বিষয়টা দেখতে পায় দূর থেকে, যে তাদের ভাই এবং ভাইয়ের প্রেমিকা মারা গেল। তো এটা দেখে তারাও মাগুয়ার দিকে ছুটতে শুরু করে এবং একে একে করে মাগুয়ার গ্রুপের যে লোকজন ছিল ওদেরকে মেরে কচুকাটা করে শেষ পর্যন্ত মাগুয়ার সামনে এসে দাঁড়ায় চীন গাছক, মানে ছেলের মৃত্যুর বদলা নেবে। আর এইখানে আমরা দুই গোত্রের প্রধানের সেই একটা লড়াই দেখতে পাই। চীন গাছক গোত্র বনাম মাগুয়ার গোত্রের নাম আমার মনে নেই। তো এখানে চীন গাছক কিন্তু মাগুয়াকে একতরফা ভাবে মেরে ফেলে, মানে ছেলে হত্যার প্রতিশোধ নেয়, কিন্তু মাগুয়াকে মেরে ছেলের শোকে কিন্তু চীন গাছক ভেঙে পড়ে এবং আমরা দেখি হাউকেও অনেক ভেঙে পড়েছে। তো যাই হোক, এখন বর্তমানে ওই মাহিকান গোষ্ঠীর সর্বশেষ মানুষ হিসেবে বেঁচে রয়েছে একমাত্র চীন গাছক। তার মৃত্যুর সাথে সাথে এই মহিকান গোষ্ঠী চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে আর এভাবে শেষ হয় দ্য লাস্ট অফ দ্য মহিকানসদের গল্প। তো যাই হোক, শেষ পর্যন্ত হাউকে আর ব্রিটিশ ওই মেয়ে কোরা মুন্ড্রোর কিন্তু হ্যাপি এন্ডিং হয়েছিল, তারা এক হতে পেরেছিল, কিন্তু এই কাহিনী যাদেরকে নিয়ে ওই মহিকান গোষ্ঠী তারা কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। অনেক কঠিন একটা সিনেমা ছিল, তোমাদের হয়তো বুঝতেও কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি এত চেষ্টা করেছি বোঝানোর জন্য, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।